আজকের এই ভিডিওতে আমি বেস্ট পেনি স্টক নিয়ে আলোচনা করব যেগুলো 2022-এ আপনি বিনিয়োগ করতে পারেন, যেখানে 1 লাখ টাকা এক বছরের মধ্যে 10 লাখ এমনকি 1 কোটি টাকা অবধি হতে পারে, 100 গুণ রিটার্ন পেতে পারেন, 5 টাকার শেয়ার ট্রেড করতে পারে 1000 টাকা 2000 টাকায়। এই ধরনের শেয়ার নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। এই ধরনের যদি আমি ভিডিও বানাতাম তাহলে কতই না ভালো হতো, তাই না? আপনারা অনেক সার্চও করেছেন যে বেস্ট পেনি স্টক ফর 2022, বেস্ট পেনি স্টক ফর ইনভেস্টমেন্ট। রাকেশ ঝুনঝুনওয়ালা যেখানে একটা সময় টাইটান কোম্পানিতে বিনিয়োগ করেছিল, 3 টাকা শেয়ার ছিল, সেটা এখন দেখুন কত টাকায় ট্রেড করছে, কত গুণ রিটার্ন কামিয়েছে। রাকেশ ঝুনঝুনওয়ালার মতো যদি এরকম একটা শেয়ার ধরে নিতে পারি আমরা খুব সহজে, মানে খুব ইনিশিয়াল স্টেজে, তাহলে রাকেশ ঝুনঝুনওয়ালার মতো প্রচুর রিটার্ন একটা স্টক থেকে আমরা পেতে পারি। এই ধরনের একটা মানসিকতা নিয়ে আমরা পেনি স্টকে বিনিয়োগ করার চেষ্টা করি। এবং আরও একটা রিজন আছে যে কেন এত বেশি আমরা পেনি স্টকের দিকে অ্যাট্রাক্ট হই। তার কারণ কি, আমাদের কাছে রয়েছে ধরুন 10,000 টাকা। এবারে 10,000 টাকা নিয়ে যদি আমি রিলায়েন্সের একটা শেয়ার কিনতে যাই, তাহলে একটা শেয়ারের প্রাইস চলছে রিলায়েন্সে 2,500 টাকা। 4টে আমরা কোয়ান্টিটি কিনতে পারবো, ঠিক আছে? 10,000 টাকা ওই একটা শেয়ারই আমাদের হয়ে গেল। কিন্তু সে জায়গাটায় যদি আমরা পেনি স্টকে বিনিয়োগ করি, যেটার একটা শেয়ারের দাম চলছে 10 টাকা, তাহলে কতগুলো শেয়ার আমরা পাচ্ছি? 1000 কোয়ান্টিটি। নিজেকে একটু বড় বড় ফিল হয়, মানে একটু রিচ, যে 1000 কোয়ান্টিটি নিয়ে বসে আছি একটা কোম্পানির। এই ধরনের একটা চিন্তাধারা আমাদের মধ্যে কাজ করে, আর সেটাই আমাদেরকে বেস্ট পেনি স্টক ফর 2022 এটা সার্চ করতে বাধ্য করে ইউটিউবে। আর এরকম ধরনের অনেক ইউটিউব ভিডিওসও পেয়ে যাবেন যারা ইন রিয়েল বানাচ্ছে, এবং তাদের সামনেও দেখবেন যে বলছে যে 1 লাখ টাকা বিনিয়োগ করুন, 1 বছরের মধ্যে 5 লাখ হয়ে যাবে, 10 লাখ হয়ে যাবে। বা এই শেয়ার 5 টাকা যেটা চলছে সেটা 1 বছরের মধ্যে হতে চলেছে 200 টাকা 300 টাকা। তাহলে যদি ওরই যদি এত মানে জানে, তাহলে 5 টাকা শেয়ার ও কেন বিনিয়োগ করছে না? ও তাহলে তো মানে 1 লাখ টাকা বিনিয়োগ করলে কয়েক গুণ, মানে 1 কোটি টাকা রিটার্ন চলে আসবে, কিন্তু সে তো বিনিয়োগ করছে না। আর সত্যি যদি 1 বছরের মধ্যে 200 গুণ 300 গুণ 400 গুণ রিটার্ন পাওয়া যেত, 5 টাকার শেয়ার 100 টাকা 1000 টাকা যেতে পারতো, এরকমটাই খুব ইজিলি যদি এরকম আইডেন্টিফাই করা যেত, তাহলে বড় বড় ইনভেস্টাররা তাহলে তো মানে তাদের টাকা প্রত্যেক বছর 10 গুণ 15 গুণ করে করতো, তাই না? এত বেশি রিসার্চের পেছনে বা এত অ্যানালিস্টদেরকে হায়ার করা বা এতটা রিসার্চ করার কী বা দরকার ছিল, তাই না? ইভেন অনেকেই মাই বিনিয়োগের অনেক ভিডিওতে কমেন্ট আমি দেখতে পাই যে অনেকেই বলেন যে আপনি বেস্ট পেনি স্টক নিয়ে ভিডিও কেন বানান না, কয়েকটা পেনি স্টকের নাম বলুন যেখানে আমরা বিনিয়োগ করতে পারি। হ্যাঁ, তো যদি আপনি মাই বিনিয়োগে নতুন হন তাহলে এই ধরনের প্রশ্নটা করবেন, কিন্তু একটা ভিডিও আমি বানিয়েছি অলরেডি যে কেন পেনি স্টক থেকে আপনার অবশ্যই দূরে থাকা দরকার, কখনও পেনি স্টকে বিনিয়োগ করা ঠিক না। এখন আপনি আমাকে কাউন্টার অ্যাটাক করতে পারেন, বলতে পারেন যে মিস্টার রাকেশ ঝুনঝুনওয়ালা টাইটান কোম্পানিতে বিনিয়োগ করেছিল, তখন তার শেয়ারের প্রাইস ছিল 3 টাকা, এখন সেটা দেখুন কোথায় দাঁড়িয়েছে। তাহলে এরকম ধরনের যদি কোনো একটা শেয়ারে বিনিয়োগ করা যেত, তাহলে প্রচুর আমরা রিটার্ন নিয়ে আসতে পারতাম, রাকেশ ঝুনঝুনওয়ালার মতো এত বেশি ওয়েলথ আমরা ক্রিয়েট করতে পারতাম, তাই না? এটাও একদিক থেকে সত্যি যে মিস্টার রাকেশ ঝুনঝুনওয়ালা টাইটান কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন যখন তার 3 টাকা ছিল। এবং রাকেশ ঝুনঝুনওয়ালা শুধু এটাই, মানে যেটা সাকসেস স্টোরি, সেই দিকটাতে এত বেশি আমরা ফোকাস করি যে তার ফেলিয়ার জিনিসগুলোতে আমরা ঢেকে যাই সেগুলো। উনি এরকম আরও অনেক 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 শেয়ারে বিনিয়োগ করেছিলেন, যেসব শেয়ারের দাম ছিল এরকম 10 টাকা 15 টাকা 20 টাকা এরকম শেয়ারের দাম ছিল, কিন্তু সেই সব শেয়ারগুলো এখন ব্যাংক্রাপসির মধ্যে পড়ে গেছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। তো সেই ফেলিয়ারের লিস্ট অনেক বেশি, অনেক বড়, সাকসেসের যে রেশিও সেটা খুবই কম, কিন্তু একটা দুটো শেয়ারই এরকম অনেক মাল্টিব্যাগের রিটার্ন ওনাকে দেয়। কিন্তু এটা আমাদেরকে দেখতে হবে যে যখন তিনি ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করেছিলেন তখন তিনি সব টাকা ইনভেস্টমেন্ট করেননি, তখন তিনি অল্প অল্প করে ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা বাড়িয়েছিলেন। যেরকম যেরকম শেয়ার প্রাইস পারফর্ম করেছে, যেরকম যেরকম কোম্পানি পারফর্ম করেছে, উনি ট্র্যাক করেছিলেন। এবং আরও একটা বিষয় তো আপনি অ্যাগ্রি করবেন আমার সাথে, যে আমাদের তুলনায় মিস্টার রাকেশ ঝুনঝুনওয়ালা যিনি এত বড় একজন ইনভেস্টার, এবং এখনকার সময় থেকে বলছি না, তখন যখন তিনি টাইটানে বিনিয়োগ করেন সেই সময় ওনার যে কানেকশন ছিল সেই সময় এই ইন্ডাস্ট্রিতে, শেয়ার বাজারের যে ইন্ডাস্ট্রি, সেখানে এত বেশি কানেকশন ছিল যে ম্যানেজমেন্টের সাথে কথাবার্তা বলা হোক বা অন্যান্য কিছু আরও ইনডেপথ রিসার্চ, এত বেশি ইনফরমেশন যেগুলো একটা সাধারণ মানুষের কাছে থাকে না সচরাচর, বা আমাদের কাছে অ্যাক্সেসও থাকে না যে ডাইরেক্ট আমরা ম্যানেজমেন্টের সাথে গিয়ে কথা বলি, তাই না? তো সেই মানুষটা এরকম ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে পারে। কিন্তু অ্যাজ এ রিটেল ইনভেস্টর যদি আমরা সবার কথা বলি, তাহলে আমাদের ক্ষেত্রে এত কিছু অ্যাক্সেস না থাকার কারণে এত সহজ না আমাদের কোনো একটা ভালো পেনি স্টক সিলেক্ট করে নেওয়া যেটা মাল্টিব্যাগের রিটার্ন দেবে। এবারে প্রত্যেক বছর আপনি দেখবেন যে
নিউজ পেপারে দেখায় যে এমন কোন একটা পেনি স্টক যেটা 10 টাকা ছিল, 1 বছরে সেটা হয়ে গেছে 100 টাকা, 200 টাকা, দিয়ে পেপারে হেডলাইন আছে যে যদি আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করতেন তাহলে 1 লাখ টাকা হচ্ছে তো 10 লাখ টাকা, 20 লাখ টাকা, এরকম ধরনের হেডলাইন দিয়ে আমাদের পেপারে প্রত্যেক বছর দেখি। কিন্তু একটা বিষয় আপনি নোটিস করে দেখবেন যে যখন এইসব কোম্পানিগুলো এত গুণ রিটার্ন দিয়ে দেয় তখন এরা পাবলিশ করে যে আপনি যদি 2 বছর আগে বা 1 বছর আগে বিনিয়োগ করতেন তাহলে এত টাকা হতো। আরে এখনও তো অনেক পেনি স্টক রয়েছে যেগুলো আগামী 1 বছর পর বা 2 বছর পর বিশাল রিটার্ন দেবে, তো এখন বলুক? এখন বলতে পারবে না। আর যেসব শেয়ারগুলো ওই পাবলিশ করা হয় যে দেখুন এই শেয়ারটা 1 বছরে এত গুণ রিটার্ন দিয়েছে, তার পরের বছর বা তার পরের বছর দেখবেন সেসব শেয়ারগুলো আবারও সেই তার যে শেয়ার প্রাইস ভীষণ ফল করে দিয়ে আবারও সেই পেনি স্টকেই নেমে চলে আসে। এরকম অনেক ক্ষেত্রেই আমরা এক্সাম্পল দেখেছি। তখন কিন্তু পেপারে এটা লেখা ওঠে না যে অমুক শেয়ারে যদি আপনি বিনিয়োগ করতেন তাহলে আপনি সব শেষ হয়ে যেত, এই জিনিসগুলো লেখা ওঠে না। তাই এই ধরনের পেপারের হেডলাইন্স বা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিওস দেখা বেস্ট পেনি স্টক ফর 2022 এইগুলো আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে। এবং ভিডিও শুরুতে আমি স্বীকার করে নিচ্ছি যে এই ভিডিও যে থাম্বনেইলটা আমি দিয়েছি সেটা এই কারণেই দিয়েছি যাতে আপনি ভিডিওটা ক্লিক করেন এবং দেখেন, বোঝার চেষ্টা করেন যে কেন আমি সবসময় বলি যে পেনি স্টক থেকে বিরত থাকুন। তো তার পেছনে কী কারণ রয়েছে সেইগুলো এবারে আমি ডিসকাস করবো, যেগুলো একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে? চলো ভিডিওটা আজকে শুরু করা যায়। আচ্ছা, তো সব থেকে প্রথমে আমাদের এটা জানা উচিত যে পেনি স্টক মানেটা কি। দেখুন, পেনি স্টকের ডেফিনেশন কোনো প্রপার ডেফিনেশন নেই, কিন্তু মোটামুটিভাবে আপনি বলতে পারেন যেসব কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন খুবই কম বা খুবই ছোট কোম্পানি তাদেরকে পেনি স্টক বলে। সাধারণত এদের যে শেয়ারের প্রাইস সেটা 30 টাকার নিচে ট্রেড করে, কখনো 5 টাকা, 4 টাকা, 10 টাকা, 25 টাকা এরকম ধরনের প্রাইসে ট্রেড করে সাধারণত। সব কোম্পানির ক্ষেত্রে না, মার্কেট ক্যাপিটালাইজেশন বিশেষ করে দেখতে হবে আপনাকে। যেসব কোম্পানিগুলো ফাইন্যান্সিয়াল সেরকম না, প্রচুর ডেট নিয়ে রেখেছে, আপনি সেরকম ইনফরমেশনও পাবেন না সব জায়গায় অ্যাভেলেবেল, বা সেসব কোম্পানির দেখবেন ফেস ভ্যালু যেটা, সেই ফেস ভ্যালুর নিচে কোম্পানির শেয়ারে প্রাইস ট্রেড করছে। অনেক সময় দেখি আপার সার্কিট লোয়ার সার্কিট প্রত্যেক দিন লাগছে, হয় আপার সার্কিট লাগছে বা লোয়ার সার্কিট লাগছে, মানে ভীষণ ভোলাটাইল। আবার অনেক সময় আমরা দেখি প্রাইস টু আর্নিং রেশিও যেখানে প্রচুর বেশি, হ্যাঁ, মানে আর্নিংস তো কিছুই নেই সেরকম, কিন্তু প্রাইস সেখানে অনেক গুণে বেশি। তো এইসব কোম্পানিগুলো মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গিয়ে পেনি স্টক আমরা বলতে পারি। মিস্টার বিজয় কেডিয়া বলেন এগুলোকে ভাঙ্গার ক্যাপস, তো সেখান থেকে উনি সবসময় দূরে থাকতে বলে। এবারে কারণগুলো বলবো এবার এখন, যে কী কারণে আমি আপনাকে বলি যে কখনও পেনি স্টকে বিনিয়োগ করবেন না। প্রথম যে কারণ সেটা হচ্ছে গিয়ে পেনি স্টকে সব থেকে বেশি পাম্প অ্যান্ড ডাম্প স্কিম কাজ করে, মানে শেয়ারের প্রাইস ওপরে নিয়ে যাও, একটা সময় গিয়ে ডাম্প করে দাও। এখন কিভাবে এটা হয়, ধরুন 3টে এন্টিটি আছে যারা ম্যানেজমেন্টের সাথে কথা বলে রেখেছে বা প্রোমোটারের সাথে কথা বলে রেখেছে, বলেছে যে আপনার কোম্পানির শেয়ারের প্রাইস আমি বাড়াবো, এবং সেখানেও কিছু কমিশনের সব ব্যাপার রয়েছে, সেগুলো সব ভেতরের ইনসাইডার ট্রেডিং সেগুলো হয়, সেবি ধরেও অনেক সময়, আপনি দেখবেন পেপারে, অনেক সময় আমরা দেখিও না। তো ঘটনাটা এরকমভাবে ঘটে যে 3টে এন্টিটি থাকে, 3টে ব্রোকার থাকে, তারা একজন বিক্রি করে একজন কেনে, একজন বিক্রি করে একজন কেনে, এরকমভাবে হয়। তো তার মধ্যে থেকে কোয়ান্টিটি বাইং ব্যাপারটা আরও বেশি করে হয়, দিয়ে প্রত্যেকদিন আপার সার্কিট লাগায়। তো একটা কোম্পানির শেয়ার যেটা 1 টাকা বা 2 টাকায় ট্রেড করছিল সেটা ধীরে ধীরে বাড়তে এমন একটা সিচুয়েশনে পৌঁছে যায় যেখানে রিটেল ইনভেস্টারদের যেন ফোকাসে আসে। যেন আপনি যেখানে দেখছেন যে একটা শেয়ারের মানে সেই কোম্পানিটার শেয়ার চলছিল 5 টাকা, সেটা এখন চলছে 10 টাকা, কিছুদিন পর দেখছেন সেটা 20 টাকা চলছে, মানে ডাবল হচ্ছে। হয়তো 1 মাস অন্তর 2 মাস অন্তর প্রত্যেক মাসে হয়তো ডাবল হচ্ছে। আপনি ফিয়ার অফ মিসিং আউটে রয়েছেন যে এই সময় যদি আমি বিনিয়োগ করতাম তাহলে আমার 1 লাখ টাকা হয়ে যেত ডাবল 2 লাখ টাকা, বা 2 লাখ টাকা হতো 4 লাখ টাকা, তাহলে সেই অপরচুনিটি আমি মিস করে গেছি। আমি আর অপরচুনিটি মিস করতে চাই না, আমি এখনই এই শেয়ারে বিনিয়োগ করতে চাই। আপনি বিনিয়োগ করবেন, দিন দিন দেখবেন ধীরে ধীরে বাড়ছে, আপনার যে ভ্যালু সেটাও বাড়ছে, খুব ভালো লাগছে, হোল্ড করছেন। আরও অনেক মানুষকে আপনি বলবেন বা অন্যান্য যারা রয়েছে রিটেল ইনভেস্টর তারাও দেখবে, দিয়ে তারাও বিনিয়োগ করবে, ধীরে ধীরে সেই কোম্পানির শেয়ারের প্রাইস আকাশ ছোঁবে, আর আপনি ভাববেন যে আরও বাড়বে। এবং এই জিনিসটাই মানে অপটিমিস্টিক সবাই হয় এই পেনি স্টকের ক্ষেত্রে। একটা সময় কি হয়, ধীরে ধীরে কোম্পানির যে শেয়ারের প্রাইস সেটা নিচে পড়া শুরু করে এবং প্রত্যেকদিন লোয়ার সার্কিট মারতে শুরু করে, এবং লোয়ার সার্কিট মারতে এমন অবস্থা হয়েছে যে আগের যে সিচুয়েশানে ছিল সেই সিচুয়েশানে ফিরে আসে। কিন্তু সবথেকে বেশি লস কারা নিতে হয় রিটেল ইনভেস্টারদের, আপনাদের আমাদেরকে সবথেকে বেশি লস নিতে হয়। কেননা যারা এই প্লেটা শুরু করেছে, গেমটা শুরু করেছিল, তারা তো ওপরের দিকে মাল বিক্রি করে দিল, সব কিছু পাম্প করলো, প্রথমে ওপরে নিয়ে গেল শেয়ারের প্রাইস, ধীরে ধীরে এই রিটেল ইনভেস্টাররা যখন ইন্টারেস্ট আসতে লাগলো, রিটেল ইনভেস্টার কিনতে লাগলো, ওরা বিক্রি করতে লাগলো, ওরা মাল ছাড়তে লাগলো,
ওপরে গিয়ে সব ছেড়ে দিল, আপনি তখন ধরে বসে থাকলেন, আপনি ভাবছেন এরপর আরও বাড়বে আরও বাড়বে আরও বাড়বে, কিন্তু শেষমেশ সেই শেয়ারটা লোয়ার সার্কিট লাগতেই থাকে, আর সেই শেয়ারের প্রাইস 20 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 5 টাকা, 5 টাকা থেকে 1 টাকা এরকমভাবে নিচে পড়তেই থাকে, আপনার কাছে সব লস নিতে হয়। এই পাম্প অ্যান্ড ডাম্প স্কিমটা আজকে নতুন না, শেয়ার বাজার যখন থেকে শুরু হয়েছিল তখন থেকে এসব চলে আসছে। অনেক সময় সিবি ধরে, যেগুলো আপনারা দেখতে পাই পেপারে, অনেক সময় আমরা দেখতে পাই না, কিন্তু অনেক ধরনের স্কিম চলে। বিভিন্ন দেখবেন SMS পাবেন, বা ব্রোকার অনেক সময় বলে, ইনফ্লুয়েন্স করে, অনেক ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখবেন অনেকে বানায় যে 2 টাকা শেয়ার যাবে 10 টাকা, মুখ দেখাবে না, কিচ্ছু করবে না, কিন্তু এরকম ধরনের ভিডিওস বানাতে থাকবে, একটা ইন্টারেস্ট জাগাবে আপনার মধ্যে। বা আপনি অনেক সময় টেলিগ্রামেও দেখবেন অনেক কিছু পোস্ট করতে, তো এইগুলোর থেকে আপনাকে বাঁচতে পারেন, বুঝতে পারবেন যে কোন দিকটা যাচ্ছে। আপনি চার্ট দেখলেই বুঝতে পারবেন যেসব স্টকগুলো আপার সার্কিট মারছে প্রত্যেক দিন বা লোয়ার সার্কিট মারছে, সেই সব স্টক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কেননা সেই সব স্টকগুলো ইনলিকুইড স্টক। আপনি হয়তো কিনে নিয়েছেন, কিন্তু বিক্রি করার সময় বিক্রি করতে পারবেন না যদি সেই স্টকটা লোয়ার সার্কিটে লেগে থাকে। আর এটা হলো দ্বিতীয় কারণ, যে পেনি স্টক অনেক সময় ইনলিকুইড হয়, যে আপনি চাইলেও বিক্রি করতে পারবেন না। আপনি হয়তো যে প্রাইসে বিক্রি করতে চাইছেন সেই প্রাইসে কোনো বায়ার্স অ্যাভেলেবেল নেই, অনেক নিচে বায়ার্স রয়েছে, আপনাকে প্রাইস আরও নিচে নামাতে হবে। অনেক সময় পেনি স্টক লোয়ার সার্কিটে লেগে থাকে, আপনি চাইলেও বিক্রি করতে পারবেন না। লোয়ার সার্কিটে লেগে থাকলে আমরা কোনো স্টকে বিক্রি করতে পারি না, কেননা সেলাররা সবাই চায় বিক্রি করতে, কিন্তু সেই প্রাইসে সেই লেভেলে বায়ার্স অ্যাভেলেবেল নেই। তো যদি বায়ার্স অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি সেল করবেন কী করে? ওই জন্য কোনো স্টক যদি লোয়ার সার্কিটে লেগে থাকে তাহলে আমরা সেল করতে পারি না। পেনি স্টকের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি আমরা দেখি, ঠিক আছে। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে গিয়ে, অনেক সময় আপনি দেখবেন যেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভলিউম বিশাল বাড়ছে, আবার হঠাৎ করে ভ্যানিশও হয়ে যাচ্ছে। সেটা কেন? তার কারণ পেনি স্টকে সবসময় সার্কুলেশন চলে, ওই পাম্প অ্যান্ড ডাম্প স্কিমের মতো। তখন যদি ওরা দেখে যে একটা নির্দিষ্ট প্রাইসে, মানে হয়তো অনেকটাই বেড়ে গেছে সেই পেনি স্টকের শেয়ারটা, কিন্তু সেই হায়ার লেভেলসে রিটেল ইনভেস্টার ইন্টারেস্টেড, সেখানে রিটেল ইনভেস্টার আসছে, অর্ডার বুক লাগিয়ে রেখেছে কেনার জন্য, তখন তারা কি করবে? তখন যেখানে তারা বাইংয়ের অর্ডার ছিল সেখানে তারা সেলিংয়ের অর্ডারে চলে যাবে। যদি তারা দেখে যে ধীরে ধীরে রিটেল ইনভেস্টার আসছে, তো তখন তারা কী করে? ধীরে ধীরে তার যে কোয়ান্টিটি আছে সেটা ধীরে ধীরে সোল্ড আউট করবে রিটেল ইনভেস্টারদের কাছে। তো যেখানে প্রচুর ভলিউম ছিল, অর্ডার বুকে দেখবেন যে প্রচুর অর্ডার সেখানে করা রয়েছে, হঠাৎ করে সেই অর্ডারগুলো ভ্যানিশ হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা পেনি স্টকের ক্ষেত্রে খুব বেশি দেখি, খুব বেশি ম্যানুপুলেশন চলে, সোজা কথায় ম্যানুপুলেশন বলে এগুলোকে। তো এই ধরনের জিনিস খুব বেশি চলে, এই জন্য এই পেনি স্টকগুলো খুব রিস্কি হয়ে যায়। আর 4 নম্বর যে কারণ যার জন্য আমাদেরকে পেনি স্টক থেকে দূরে থাকা উচিত, সেটা হলো যে আমরা যখন কোনো একটা কোম্পানিতে বিনিয়োগ করার জন্য দেখি, তখন সেই কোম্পানি সম্পর্কে যত পারি আমরা রিসার্চ করি বা জানার চেষ্টা করি যে সে কোম্পানি কী করে, তার ফাইন্যান্সিয়ালস কী রয়েছে, ফান্ডামেন্টাল কীরকম রয়েছে, টেকনিক্যাল অ্যানালিসিস করে আমরা একটু বোঝার চেষ্টা করি। কিন্তু যখন আপনি পেনি স্টকে বিনিয়োগ করবেন বা এরকম ধরনের রিস্কি কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন, কোনো ছোটো কোম্পানিতে, খুবই ছোটো কোম্পানিতে বিনিয়োগ করতে যাবেন, তখন দেখবেন আপনি ইনফরমেশান সেরকম অ্যাভেলেবেল পাচ্ছেন না। আপনি সেই কোম্পানি সম্পর্কে রিসার্চ করতে পারছেন, হয়তো জানেনই না সেই কোম্পানি অ্যাকচুয়ালি কী করে, বা তার ফাইন্যান্সিয়ালস কীরকম, প্রোমোটার কে রয়েছে, বা তার হিস্ট্রি কী রয়েছে, বা এইসব কোনো সেরকম বেসিক ইনফরমেশানগুলো আপনি পাবেন না। খুব কষ্টকর হয়তো পেতে পারেন, কিন্তু সেখানেও দেখবেন ফাইন্যান্সিয়ালস ভীষণ বাজে, ডেট নিয়ে রেখেছে, এই ওই সেই। যেরকম আমরা যদি একটা এক্সাম্পল নিই, তাহলে দেখবেন যে ওয়েব সিরিজটা আমরা দেখেছিলাম, হর্ষদ মেহতার যে স্ক্যামের যে ওয়েব সিরিজটা তৈরি করা হয়েছিল, তো সেখানে সুচিতা দালাল তিনি দেখিয়েছিলেন যে একটা কোম্পানির শেয়ার যেটা ভীষণ বাড়ছে, সেই শেয়ারটা অ্যাকচুয়ালি, মানে সেই কোম্পানিটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করছে না। সে মানে তার কাজ করা বন্ধ হয়ে গেছে, তালা বন্ধ, 1 মাস 2 মাস হয়ে গেল, সেই কোম্পানি বন্ধ, ব্যাংক্রাপসির জন্য ফাইল করেছে, কিন্তু এদিকে স্টক মার্কেটে তার যে শেয়ার সেটা বিশাল বাড়ছে, প্রত্যেকদিন আপার সার্কিট লাগাচ্ছে। তো এরকম ধরনের জিনিস এখনও হয়, আমরা হয়তো অ্যাওয়ার্ড থাকি না, কিন্তু এই জিনিসগুলো এখনও অবধি হয়। আরও একটা গল্প আপনাকে শোনাই, যখন .com বাবল হয়েছিল, তখন শেয়ার বাজারের যেসব আইটি সেক্টরের কোম্পানিগুলো ছিল, আইটি স্টকগুলো ছিল, সেই সব কোম্পানিগুলোর শেয়ার আকাশ ছুঁয়েছিল 1 বছরে, মানে 5 গুণ 6 গুণ 10 গুণ 15 গুণ বিশাল রিটার্ন দিয়েছিল। তারপরে তো .com বাবল বার্স্ট হয়। তো যখন .com বাবল হয়েছিল, মানে সেই সময়টা যখন প্রত্যেকটা কোম্পানির শেয়ার একদম ছুটছে, তখন রাতারাতি অনেক কোম্পানি আছে তাদের নাম চেঞ্জ করে ওই .com লাগিয়ে দিচ্ছে, বা আইটি জাতীয় কোনো কিছু নাম একটু চেঞ্জ করে দিচ্ছে রাতারাতি, আর তারপরের দিন স্টক মার্কেটে দেখছে আপার সার্কিট লাগতে শুরু করে দিয়েছে, বিশাল বাড়ছে। মানে ভাবো, নাম চেঞ্জ করার মাধ্যমে শেয়ারের যে পারফরমেন্স, মানে শেয়ার মার্কেটে বিশাল বাড়ছে। তো এই জিনিসগুলো তখনকার সময় খুব হতো। এখনকার সময় যদিও এত মানুষ অ্যাওয়্যার হয়ে গেছে, বা ইনফরমেশনের এত অ্যাভেলেবিলিটি, ওই জন্য
সেরকমভাবে এই জিনিসগুলো এতটা হয় না, কিন্তু আগে এরকম ভীষণ হতো। তো ভাবুন একবার সেই সময়ে সিচুয়েশানটা কীরকম ছিল। আর যখন ডটকম বাবল বার্স্ট হয় তখন এইসব কোম্পানিগুলো একদম শেষ হয়ে যায়, বিনিয়োগকারীদের টাকা সব ধূলিসাৎ হয়ে যায়, এমন অবস্থা হয়েছিল। তাই যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে সেই কোম্পানি অ্যাটলিস্ট কী করে, তার বিজনেস কী রয়েছে, কীভাবে টাকা ইনকাম করে, তার ফান্ডামেন্টালস কী রয়েছে, টেকনিক্যাল অ্যানালিসিস, এগুলো যদি করতে পারেন তাহলে সব থেকে বেস্ট হয়। শুধুমাত্র এর ওর কথা শুনে কোনো শেয়ারে বিনিয়োগ করবে না। ইভেন আমিও বলি যে আমি সব স্টকগুলো নিয়ে আলোচনা করি, তো তার পিছনে আপনিও নিজে স্টাডি করুন, রিসার্চ করুন, তারপরে আপনি বিনিয়োগ করার সিদ্ধান্ত নিজের থেকে নিন, ঠিক আছে? আর আরও একটা বিষয় একটুখানি গভীরভাবে চিন্তা করে দেখুন বা যুক্তি দিয়ে চিন্তা করুন যে একটা পেনি স্টক যার শেয়ারের দাম 4 টাকা 5 টাকা, আর অন্যদিকে আরও একটা স্টক যদি আমি রিলায়েন্সের কথা বলি তাহলে তার দাম 2000 টাকা 2500 টাকা। তো কেন ডিফারেন্স? কেন কোম্পানির মার্কেট, একটা কোম্পানির যে শেয়ারের ভ্যালু সেটা 3000 টাকা করছে, 2000 টাকা করছে, আর অন্যদিকে একটা কোম্পানির প্রাইস সেটা 2 টাকা 3 টাকা? কেন? কিছু তো কারণ রয়েছে এর জন্য মার্কেট তাকে ভ্যালু দিচ্ছে না সেই লেভেলে। সেই কারণগুলো যদি আপনি খুঁজে বের করেন তাহলে বুঝবেন যে কেন সেই কোম্পানিতে বিনিয়োগ করবে না, বা কেন মার্কেট তাকে এত ভ্যালু দিচ্ছে না, কেন তাকে ওই 2 টাকা 1 টাকায় ভ্যালু দিচ্ছে। কেননা সে তার যোগ্য, সে ফাইন্যান্সিয়াল হয়তো এত খারাপ, বা সে বিজনেসে হয়তো সেরকম করে না, ব্যাংক্রাপসির জন্য ফাইল করেছে, মার্কেটে রয়েছে, 2 দিন পর আনলিস্ট হয়ে যাবে। এরকম ধরনের কোম্পানি শেয়ার আপনি কেন বিনিয়োগ করতে যাবেন? এই জিনিসটা আমি তো বুঝতে পারি না। আর অনেকে বলেন যে বড় বড় কোম্পানির শেয়ারের প্রাইস এত বেশি বেশি আমরা বিনিয়োগ করতে পারি না। তো ভালো কোম্পানির শেয়ার, একটু ভালো কোয়ালিটি যদি শেয়ার নিতে হয় তাহলে আপনাকে ভালো প্রাইসও পে করতে হবে। আবার আমাদের অনেক সময় মনে হয় যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা শেয়ার চলছে 2500 টাকা, সেটাকে যদি 5000 হতে হয়, মানে ডাবল হতে হয় আমার টাকাকে, তাহলে অনেকটা সময় লাগতে পারে, 2500 থেকে 5000 হতে হবে। কিন্তু একদিকে পেনি স্টকে বিনিয়োগ করে দিন 1 টাকা থেকে 2 টাকা হতে কতক্ষণ সময় লাগবে? এই ধারণাটা ভুল। 1 টাকা থেকে 2 টাকা হতে অনেক সময় লাগতে পারে, ইভেন মানে 90% অফ দ্য কেসে হবে না। কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 2500 থেকে 5000 সম্ভাবনা অনেকটা বেশি। ফাইন্যান্সিয়ালস খুব স্ট্রং, তাই কোয়ালিটির সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না। আর আরও একটা বিষয় যে অনেকেই বলেন যে আমাদের কাছে খুব একটা বেশি ক্যাপিটাল নেই, হয়তো 40,000 টাকা 50,000 টাকা রয়েছে, তো আমি বিনিয়োগ করতে চাই, তো আমি কম দামি শেয়ারে বিনিয়োগ করতে চাই। কিন্তু আপনি দেখুন, কম দামি শেয়ার যদি আপনি কেনেন তাহলে আপনি কোয়ান্টিটি বেশি পাচ্ছেন, আর কিছু না। হয়তো একটা শেয়ারে 10,000 টাকা বিনিয়োগ করছেন, কিন্তু সেই 10,000 টাকা দিয়ে আপনি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিনতে পারেন, 4টি শেয়ারই হবে, হয়তো কোয়ান্টিটি বেশি হবে না। কিন্তু যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ার প্রাইস বাড়ে তো সেখানে আপনি প্রফিটই দেখছেন, তাই না? আর এদিকে আপনি হয়তো একটা পেনি স্টক, যেখানে যেটা বললাম যে 10 টাকা আপনি বিনিয়োগ করলেন, 1000টা কোয়ান্টিটি পেলেন, কিন্তু তার দামই বাড়ছে না, ও অপরন্তু কমে যাচ্ছে, তাহলে কি লাভ হলো? ওই জন্য আমি সব কোম্পানিগুলোর শেয়ার বলি, সেগুলো কোম্পানির দিক থেকে বলি, যে কোম্পানিগুলো যদি কোয়ালিটি হয় আমি সেগুলো শেয়ার করি। আমি প্রাইস দেখি না, 2000 চলছে না, 5000 চলছে না, 3000 চলছে না, 400 চলছে, আমি দেখি না। আমি প্রাইস ছাড়াই যদি কোম্পানি ভালো হয়, ভালো ফান্ডামেন্টাল হয়, ভালো লেভেলে থাকে, আমি সেগুলো আপনার সাথে শেয়ার করি। ওই জন্য অনেক সময় দেখবেন আপনারা বলেন যে একটু কম দামি শেয়ার বলুন প্লিজ, এত দামি শেয়ার আমরা কিনতে পারি না। কিন্তু এটার কারণ হচ্ছে এটাই যে আমি সবসময় কোয়ালিটি বেশি প্রেফার করি, যার জন্য যে প্রাইস এটা একটু বেশি হয়ে যায়। তার মানে এটা না যে সব মানে এমআরএফ যেখানে 1 লাখ টাকার কাছেই চলছে মানে সেটা সব থেকে বেস্ট, তার থেকে বেশি ভালো আর কি নেই, এরকম কিছু না। কেননা স্টক স্প্লিট বলে একটা কনসেপ্ট রয়েছে, সেগুলো আপনাকে শিখতে হবে, সেগুলো আপনাকে জানতে হবে, ঠিক আছে? তো আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর আপনি পেনি স্টকে বিনিয়োগ করার আগে একবার কেন 5 বার হলেও ভাববেন যে কেন বিনিয়োগ করবেন না। এই ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট ভিডিও, নতুনদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। আর নতুন যারা শেয়ার বাজারে শুরু করেছেন বা শুরু করার কথা ভাবছেন তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, তারা যাতে এই ভুলটা না করে। কেননা ম্যাক্সিমাম রিটেল ইনভেস্টার যখন শুরু করে নিজের কেরিয়ার, এই পেনি স্টকে ফেসে যান, সেখানে প্রচুর লস করেন এবং শেয়ার বাজার থেকে বেরিয়ে যান। এত বড় একটা জায়গা ওয়েলথ বানানোর, সেই জায়গাটা ওনারা মিস করে যান। তাই ওনাদের সাথে যে জিনিসটা না হয় তার জন্য প্লিজ এই ভিডিওগুলো তাদেরকে শেয়ার করুন। আর যদি আপনি বাজাজ ফাইন্যান্সে অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।